ওয়েলকাম স্টুডেন্টস ইন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সারফেস কেমিস্ট্রির সেকেন্ড পার্ট, যেটাতে কলয়েডাল সিস্টেম সম্পর্কে বলবো, দ্যাট ইজ কলয়েড সলিউশন সম্পর্কে বলবো। কলয়েড সম্পর্কে তোমরা এর আগে ক্লাস 9-10-এ পড়েছো অল্প, সেই আইডিয়া থেকেই হবে কিছু কলয়েডের প্রপার্টি, এক্সট্রা কিছু প্রপার্টি আমাদের জানতে হবে। এই জায়গাটা মূলত থিওরিটিক্যাল ব্যাপার পুরোটাই, তো এটা ভালো করে একটু শোনো। আবার এগুলো শোনার পর বই থেকে একটু দেখে নেবে, তাহলে দেখবে এটা খুব সহজে হবে, বা এখান থেকে কোশ্চেনও খুব সোজা হয়, এবং সেগুলো সবই থিওরিটিক্যাল কোশ্চেন, এখানে কোনো প্রবলেম করার ব্যাপার থাকে না। তো প্রথমে আমরা আসি কলয়েড সলিউশন কি। কলয়েডের স্টেট অফ ম্যাটারে কলয়েড সলিউশন বলতে আমরা বুঝি কি, যে পার্টিকেলগুলো, যে আমরা যেরকম একটা সলিউশনে সলভেন্ট থাকে আর সলিউট থাকে, এই সলিউট পার্টিকেলগুলো সাইজের উপর ডিপেন্ড করে 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার ডায়ামিটারের যে পার্টিকেল, সেই পার্টিকেলটা এটা হচ্ছে কলয়েড পার্টিকেল। এর থেকে যদি বড় হয় সাইজে, তাহলে সেটাকে আমরা বলি সাসপেনশন, আর এর থেকে যদি ছোট হয় তাহলে আমরা বলি ট্রু সলিউশন। তাহলে ট্রু সলিউশন হচ্ছে 10⁻⁸ বা তার থেকে ছোট হতে হবে, আর 10⁻⁵ বা তার থেকে বড় হলে সেটাকে আমরা বলবো সাসপেনশন। তাহলে এই কলয়েড সলিউশনের তাহলে কি হয়, কলয়েড সলিউশনের অ্যাকচুয়ালি এটা একটা সলিউশন, কিন্তু সেখানে কি হয় যে ট্রু সলিউশনের সঙ্গে কিছু ওর পার্থক্য আছে। কয়েকটা ব্যাপার বলি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন একটা জলের মধ্যে যদি আমরা সল্ট, সোডিয়াম ক্লোরাইড কি সুগার, এগুলো যদি মিক্স করে দিই, তাহলে একটা সুগারের সলিউশন হবে। আর সেই সলিউশনের সলিড পার্টিকেলগুলোকে আমরা কোনোভাবে দেখতে পাই না। কলয়েড পার্টিকেলগুলো খালি চোখে দেখা যায় না, আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে আমরা এগুলো দেখতে পাই। এছাড়া কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো কলয়েডের সঙ্গে ট্রু সলিউশন বা সাসপেনশনের কিছু পার্থক্য থাকে। সেগুলো কি, যেমন কয়েকটা এক্সাম্পল আমি বলি, যেমন টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট বলে একটা ব্যাপার আছে, যে কি হয়, টিন্ডাল এফেক্ট হচ্ছে কি লাইটের স্ক্যাটারিং হয়, মানে কলয়েডের এরকম কলয়েড সলিউশনের মধ্যে যখন পার্টিকেলগুলো আছে, এর মধ্যে দিয়ে যখন লাইট পাস করা হবে, তখন এখান থেকে লাইটগুলো স্ক্যাটারিং হবে, লাইটগুলো এই কলয়েড পার্টিকেলগুলোর গায়ে লেগে স্ক্যাটারিং হবে। তো সেটাও এই মাইক্রোস্কোপ থেকে দেখতে হবে, আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে। তাহলে এরকম লাইটের স্ক্যাটারিং হয়, এটাকে বলা যায় টিন্ডাল এফেক্ট। এটা কোনো ট্রু সলিউশনে আমরা পাবো না। আর কি আছে, কলয়েডগুলো আরো অনেক প্রপার্টি আছে, আমরা পরপর আস্তে আস্তে একটা একটা করে বলবো। সেগুলো অ্যাকচুয়ালি সেইটাই আমাদের এখানে করতে হবে। তো প্রথমে আমরা বলি যে তাহলে কলয়েডের তাহলে এক নম্বর আমরা তাহলে প্রপার্টিগুলো যদি বলে নিই আগে, তাহলে একটা হচ্ছে টিন্ডাল এফেক্ট। তাহলে টিন্ডাল এফেক্ট হলো সাইজ দিয়ে তো বললাম আমরা। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টি হচ্ছে যে কলয়েড পার্টিকেলগুলো চার্জ হয়। কিরকম, কলয়েড পার্টিকেল আইদার পজিটিভলি চার্জ অর নেগেটিভলি চার্জ, একটা কোনো ধরনের চার্জ হবে। আমি একটা এক্সাম্পল বলছি, সাপোজ ফেরিক হাইড্রক্সাইড সল্ট তৈরি করলাম। ফেরিক হাইড্রক্সাইড দেখা যায়, এই ফেরিক হাইড্রক্সাইড সল্ট কি করে, তো ওই ফেরিক আয়নকে অ্যাবজর্ব করে, ফলে সেটা কি হয়, পজিটিভলি চার্জ হয়ে যায়। তাহলে এটা যে পজিটিভলি চার্জ কলয়েড পার্টিকেল তৈরি হয়। আর নেগেটিভলি চার্জ, একটা এক্সাম্পল আর্সেনাস সালফাইড AH2S3, এ কি করে, AH2S3 ও সালফাইড আয়নকে অ্যাবজর্ব করে, ফলে সেটা একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল হয়ে যায়। তাহলে এই রকম কলয়েড পার্টিকেলগুলো আইদার পজিটিভলি চার্জ অর নেগেটিভলি চার্জ হবে, কিন্তু সেটা একটা ধরনের, যেটা সেটা হয়তো যদি ফেরিক হাইড্রক্সাইড সল্ট নিই, সেটা পজিটিভলি চার্জ হয়, আর্সেনাস সালফাইড সল্ট নিই, তাহলে নেগেটিভলি চার্জ হয়। এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি। কিন্তু কোন ট্রু সলিউশনে যে আয়নিক কম্পাউন্ড যদি হয় একমাত্র, সেখানে তাও তো ক্যাটায়ন অ্যানায়ন দুটো থাকে, আর যদি নন আয়নিক হয় সেক্ষেত্রে তো কোনো আয়ন তৈরি হয়। তাই এরকম, তাই হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টি, টিন্ডাল এফেক্ট। মেন কয়েকটা প্রপার্টি আমাদের বলতে হয়। একটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন। এই ব্রাউনিয়ান মোশনটা কি, ব্রাউনিয়ান মোশন হচ্ছে কলয়েড পার্টিকেলগুলো সবসময় ছোটাছুটি করছে, স্ট্রেট লাইন বরাবর এরা যাচ্ছে, বিভিন্ন দিকে ছোটাছুটি করছে এরকম ভাবে। এইভাবে এটাকে বলা হচ্ছে ব্রাউনিয়ান মোশন, মানে সবসময় তারা মুভিং, সবসময় তারা ছোটাছুটি করছে, এটাকে বলা হচ্ছে ব্রাউনিয়ান মোশন।
এটা কলয়েডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এটা কোনো ট্রু সলিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। তাহলে মেইন এই তিনটে প্রপার্টি এই বইয়ে দেখে চার্ট করে দেওয়া আছে, সেগুলো ওখান থেকে পড়ে নেবে। এবার কতগুলো টার্ম আমরা পড়বো কলয়েডের ক্ষেত্রে, সেই টার্মটা কি? আমরা যেমন সলভেন্টের ক্ষেত্রে, সলিউশনের ক্ষেত্রে সলভেন্ট আর সলিউট বলি, এখানে সলভেন্টটাকে বলা হয় ডিসপারশন মিডিয়াম, আর সলিউটের জায়গায় এটাকে বলা হয় ডিসপার্স ফেজ। তাহলে ডিসপার্স ফেজ আর ডিসপারশন মিডিয়াম এর উপরে ডিপেন্ড করে অনেক ধরনের কলয়েড তৈরি হয়। দেখবে তোমরা একটা কলয়েডের একটা চার্ট পাবে বলে, সেই জায়গাটা একটু দেখে নেবে যে সলিডের মধ্যে লিকুইড, লিকুইডের মধ্যে সল্ট, জেল, তারপরে এরকম ভাবে তোমরা এরোসল, এয়ারের মধ্যে সলিড কার্বন পার্টিকেল থাকলে সেটা সলিড এরোসল বলে। এয়ারের মধ্যে যখন ওয়াটার ড্রপলেট থাকবে তখন সেটাকে লিকুইড এরোসল বলে, যেমন ফগ, ঠিক আছে, কুয়াশা, এগুলো হচ্ছে লিকুইড এরোসল। এরকম কিছু এক্সাম্পল তোমরা পাবে, সেইগুলো ওখান থেকে পড়ে নেবে। তাহলে সল, জেল এগুলো পড়বে। তারপরে যে ইমালশন পাবে তোমরা, অয়েল আর ওয়াটার তো মিশে যায় না, কিন্তু যদি ওকে মেকানিক্যালি আমরা দেখবে হাতে জল আর তেল নিয়ে ঘষবে, দেখবে একটা কানা তৈরি হলো, ওটাকে আমরা বলি ইমালশন। তো এরকম এই জিনিস, এইগুলো হচ্ছে সব কলয়েডের এক্সাম্পল। এবং কোনটা ডিসপার্স ফেজ আর ডিসপারশন মিডিয়াম কি, তার উপরে যে ক্যাটাগরি করে দেওয়া আছে সেই জায়গাটা একটু দেখবে। এগুলো হচ্ছে এক্সাম্পল, এগুলো এক্সাম্পল হচ্ছে পড়তে হবে, এগুলো শর্ট কোশ্চেন থাকে, এগুলো পড়বে। আচ্ছা, তারপরে আমরা কতগুলো কলয়েডের আমরা কি করব, কিছু ক্লাসিফিকেশন আমরা দেখব যে কিভাবে কলয়েডকে কত ভাগে ভাগ করা যায়, বিভিন্ন প্রপার্টির উপর ডিপেন্ড করে কলয়েডকে আমরা ক্লাসিফাই করি। তাহলে ক্লাসিফিকেশন অফ কলয়েডস বা কলয়েডের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ কলয়েডস, শ্রেণী বিভাগ। এই শ্রেণী ক্লাসিফিকেশন যখন করবো আমরা অনেক রকম ভাবে করা হয়। যেমন একটা সলিউশন তৈরি হয় কি হয় না তার উপরে ডিপেন্ড করে দুটো আমরা বলি লায়োফিলিক, আর একটাকে বলে লায়োফোবিক। লায়োফিলিক মানে কি? লায়োফিলিক হচ্ছে সহজে যে কলয়েডটা তৈরি হয় ডিসপারশন মিডিয়ামের মধ্যে যখন খুব সহজে সলিউশনটা কলয়েড সলিউশন তৈরি করছে, সেটাকে বলে লায়োফিলিক। যেমন গাম, গ্লু, আঠা, এরা জলের মধ্যে দিয়ে দিলে সহজে ভুলে যায়, যেটা কলয়েড তৈরি করে। বা ভাতের ফ্যান, সেটা জলের মধ্যে তুলে দাও, দেখো কলয়েড সলিউশন। এগুলো হচ্ছে কি, এগুলোকে বলে লায়োফিলিক। আর লায়োফিলিক হচ্ছে গোল্ড সল, তারপরে সিলভার সল, এগুলো হচ্ছে কি যেমন সোনার জল বলে না, জলের মধ্যে সোনার গোল্ডের পার্টিকেল গুলো ঘুরে বেড়ায়, তাহলে এই গোল্ড সল বা সিলভার সল এগুলো হচ্ছে লায়োফোবিক। তাহলে লায়োফোবিক এই দুটো গেল একটা ডিফারেন্স করলাম আমরা, মানে এইভাবে হয় এরকম। তারপরে ধরো আরো কতগুলো আছে, সেটা হচ্ছে কি যে বিভিন্ন হচ্ছে যে নেচার অফ দা ডিসপার্স ফেজের উপর ডিপেন্ড করে আমরা কতগুলো ক্যাটাগরি করতে পারি। যেমন ম্যাক্রো মলিকুলার বা মাল্টি মলিকুলার, এরকম অনেক থাকে। মাল্টি মলিকুলার বা বহু অণু সমন্বিত, মাল্টি মানে অনেক মলিকুল এখানে জুড়ে যায়। যেমন মনে করো সোপ, ডিটারজেন্ট, এদের ক্ষেত্রে সাধারণত এটা আমরা পাবো যে সোপ ডিটারজেন্ট মলিকুলগুলো কি থাকে, আমি এই জায়গাটা একটু বুঝিয়ে দিই ভালো করে বুঝি। যেখানে সোপ আর ডিটারজেন্টের দুটো পার্ট, একটা হাইড্রোকার্বন পার্ট আর একটা হচ্ছে CO- Na+ এরকম আছে। আমরা সাবান মানে কি জানি যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্টকে সোপ বা সাবান বলে। তো ফ্যাটি অ্যাসিড মানে এটা কার্বক্সিলিক অ্যাসিড, বড় কার্বন চেইন থাকে, তো CO- Na+ এরকম। এই পার্টটা হচ্ছে অয়েলে সলিউবল ইন অয়েল, আর এইটা হচ্ছে সলিউবল ইন ওয়াটারে এটা সলিউবল। বলে যখন এরকম দুটো পার্ট থাকে সোপ আর ডিটারজেন্টে। সোপ আর জলের মধ্যে যখন আমরা কোনো ডিটারজেন্ট বা সোপকে গুলে নেব তখন কি হয়, এরকম ভাবে এদের এই পার্টগুলো এগুলো থাকে এরকম ভাবে ভেতরের দিকে থাকে, আর বাইরের দিকে আয়নিক পার্টটা থাকে। এখানে ধরো CO- Na+, এই পার্টটা CO- Na+
আয়নিক পার্টটা বাইরের দিকে আর এই হাইড্রোকার্বন পার্টটা ভেতরে থাকে। এরকম ভাবে একটা অনেকগুলো মলিকিউল নিয়ে একটা পার্টিকেল তৈরি করে এগুলো কলয়েড পার্টিকেল হিসেবে থাকে। এখন এই কলয়েড পার্টিকেল বলতে কি এরকম এই ঘটনাটা বলতে কি আর একটা কথা বলে নিই, সিএমসি ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশন। এই যে তৈরি হচ্ছে এটাকে মাইসেল বলা হয়, এটাকে মিসেল বা মাইসেল বলে। এই মিসেল বা মাইসেল সেটা কি, এই যে এই কলয়েড পার্টিকেল গুলো কি হচ্ছে, এখানে কলয়েড পার্টিকেল গুলো ভেতরের দিকে থাকছে হাইড্রোকার্বন পার্টটা, বাইরের দিকে আয়নিক পার্ট। এরপরে যখন এটা অনেকগুলো মলিকিউল আস্তে 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 যখন অনেক ভারী হয়ে যাবে অনেকগুলো, তখন সেটা প্রেসিপিটেট করবে, থিতিয়ে পড়বে। এই যে কনসেন্ট্রেশনে এটাকে বলা হচ্ছে মিসেল। এই মিসেল ফর্ম করে যে কনসেন্ট্রেশনে তাকে সিএমসি বলে বা ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশন, সংকট মিসেলীয় গাঢ়ত্ব, ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশন। তাহলে এই সিএমসি তাহলে কি হলো, তাহলে সিএমসি আমরা বলতে পারি এটা সংকেত মানে সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব এভাবে বলা হয়। তাহলে এইটা তৈরি হয় কিন্তু কলয়েড হিসাবে থাকে, কিন্তু যখন আরো কনসেন্ট্রেশন আমরা জলের মধ্যে সাবান গুলতে গুলতে আরো বেশি গুলে দেবো যখন, তখন অনেক বেশি কনসেন্ট্রেশন যখন হয়ে যাবে, তখন বেশি বেশি সোপ মলিকিউলগুলো যখন এরকম মিশেল তৈরি করবে, তখন সেটা ভারী হয়ে গিয়ে প্রেসিপিটেট। এই যে ভারী হয়ে প্রেসিপিটেট করে যে কনসেন্ট্রেশনে মিশেলটা তৈরি হচ্ছে সেটাকে সিএমসি বলা হচ্ছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ভালো করে পড়বে তোমরা। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে আমরা যেগুলো করব সেটা হচ্ছে যে এইটা যেমন আমরা বললাম মাল্টি মলিকুলার, তেমনি ম্যাক্রো মলিকুলার আছে। ম্যাক্রো মলিকুলার মানে বড়, যেমন কোনো পলিমারিক কোনো বড় প্রোটিন যে অণুগুলো হয় সে তারা যে কলয়েড তৈরি করবে সেগুলোকে বলা হবে ম্যাক্রো মলিকুলার। এটা মাল্টি মলিকুলার, এটা হচ্ছে ম্যাক্রো মলিকুলার। এইভাবে আমরা ক্যাটাগরি করতে পারি। তারপরে আরো কিছু আছে যেমন ক্যাটায়নিক, অ্যানায়নিক, তারপরে নিউট্রাল। এরকম ক্যাটায়ন যেমন এইটাকে কি বলে, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে নেগেটিভ, যে সিও মাইনাস হয়ে আছে, তাহলে এটা নেগেটিভ। এমনি কোনো অ্যামিন জাতীয় যদি হয়, অ্যামিন জাতীয় মানে এরকম NH3+ Cl- এরকম অ্যামিন জাতীয় কোনো কম্পাউন্ড হয়, তাহলে সেখানে এটা প্লাস, এটা হচ্ছে তাহলে এটা হাইড্রোকার্বন পার্টটা ওয়াটার সলিউবল, এটা হচ্ছে ওয়াটার সলিউবল, তাহলে এটা পজিটিভলি চার্জ, এটা ক্যাটায়নিক, তাহলে এটা অ্যানায়নিক, এটা ক্যাটায়নিক। তেমনি একটা আমরা দেখব যে কোনো আয়নিক নয় এমনও হয়, নন আয়নিকও হয়। তাহলে এরকম এইভাবেও আমরা ক্যাটাগরি করে তিন ভাগে ভাগ করতে পারি। নেক্সট আমরা আসবো কি কলয়েডের প্রিপারেশন। এগুলো পড়বে, এগুলোর এক্সাম্পল গুলো পড়বে, তাহলে হবে। নেক্সট হচ্ছে যে কিভাবে আমরা কলয়েডকে প্রিপেয়ার করতে পারি। প্রিপারেশন অফ কলয়েডস। প্রিপারেশন অফ কলয়েডস এ প্রিপারেশন অফ কলয়েডস, কলয়েডের প্রস্তুতি আমরা নানান ভাবে করতে পারি। তো কয়েকটা মেন প্রসেস হচ্ছে ফিজিক্যালি, মানে একটা মেকানিক্যালি একটা করা যায়, যান্ত্রিক উপায়ে। মানে কি, ধরো যেমন গাম, আটা, শুকনো আমরা দেখেছি, ওই ধরো বাবলা গাছের আটা হয়, তোমরা আমাকে জানো, সেইটাকে নিয়ে যদি ডাস্ট করে নেওয়া হয়, নিয়ে জলের মধ্যে তুলে দেওয়া হয়, তাহলে তৈরি হয়ে যাবে কলয়েড। তাহলে এটা মেকানিক্যালি এরকম ভাবে করা যায়। তারপরে কোনো কেমিক্যাল রিয়াকশন করে করা যেতে পারে, যেমন AuCl3 গোল্ড, তার সঙ্গে ফর্মালডিহাইড বা স্ট্যানাস ক্লোরাইড অ্যাড করে ওখান থেকে গোল্ড তৈরি হবে, রিডিউস করে দিয়ে গোল্ড তৈরি করবে, তাহলে গোল্ড সল্ট তৈরি হবে, সেগুলো হতে পারে রিয়াকশন করে তৈরি করা হচ্ছে। তো এরকম কলয়েডের মেকানিক্যালি করা যেতে পারে। তারপরে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা করতে হবে আমাদের, সেটাকে বলা হচ্ছে পেপটাইজেশন। এটা করবে ভালো করে, পেপটাইজেশন যেমন একটা ফেরিক ক্লোরাইড সলিউশন দেওয়া আছে। ফেরিক ক্লোরাইড সলিউশন দেওয়া হলে কি হবে, ফেরিক ক্লোরাইডের মধ্যে মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা অ্যাড করলাম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে কি হবে, ফেরিক হাইড্রোক্সাইডে প্রেসিপিটেট করবে, APOH এসে ব্রাউন প্রেসিপিটেট করবে, ব্রাউন PPT, ব্রাউন প্রেসিপিটেট করবে। এবার এই ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে যদি আবার ফেরিক ক্লোরাইড ফ্রেশলি প্রিপেয়ার্ড, মানে আবার ফেরিক ক্লোরাইড সলিউশন বানিয়ে যদি এর মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে এই ফেরিক হাইড্রোক্সাইড পার্টিকেলগুলো কি করে, ফেরিক আয়নকে অ্যাবজর্ব করে, Fe3+ কে অ্যাবজর্ব করে একটা কলয়েড পার্টিকেল হিসেবে তৈরি হয়ে এই জলের মধ্যে ঘুরে বেড়ায়। তাহলে এটাই তখন হবে কি
দেখে মনে হয় সলিউশন তৈরি হলো, আসলে ফেরিক হাইড্রোক্সাইড পার্টিকেলগুলো ঘুরে বেড়াচ্ছে, সেটা একটা কলয়েড তৈরি হয়ে গেল, ফেরিক হাইড্রোক্সাইড সল বলা হচ্ছে এটাকে। তাহলে এরকম এভাবে আমরা এই যে একটা প্রেসিপিটেট থেকে প্রেসিপিটেটের মধ্যে আবার ইলেকট্রোলাইট মানে ফেরিক ক্লোরাইড অ্যাড করে আবার ওকে কলয়েডে কনভার্ট করছি, এটাকেই বলা হচ্ছে পেপটাইজেশন। তাহলে এই পেপটাইজেশনটা এটা করবে। আচ্ছা, তারপরে রিঅ্যাকশন দিয়ে তো বললাম যে ওটা রিডাকশন করে হবে, এইগুলো হচ্ছে। আচ্ছা, এইগুলো হচ্ছে মেইনলি প্রিপারেশন। নেক্সট হচ্ছে ডায়ালিসিস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ডায়ালিসিস বা ঝিল্লি বিশ্লেষণ, ঝিল্লি বিশ্লেষণ। ডায়ালিসিস বা ঝিল্লি বিশ্লেষণ, ডায়ালিসিসে কলয়েডের সঙ্গে ট্রু সলিউশনের পার্থক্য করা। মানে কি আমরা জানি কলয়েড কোনো ফিল্টার কাগজের মধ্যে দিয়ে কলয়েড চলে যায়, কিন্তু কোনো ট্রু সলিউশন ফিল্টার কাগজ দিয়ে তো যাবেই। পার্চমেন্ট পেপার বা অ্যানিমাল ব্লাডার, যেমন মাছের পটকা, এটার মধ্যে দিয়ে ট্রু সলিউশন যেতে পারে, কিন্তু কলয়েডগুলো যেতে পারে না। তাহলে এই যে পার্চমেন্ট পেপার বা অ্যানিমাল ব্লাডার বা প্রাণী ব্লাডার, এইগুলো দিয়ে কলয়েডের সঙ্গে ট্রু সলিউশনের পার্থক্য করাটাকে বলা হচ্ছে ডায়ালিসিস। ডায়ালিসিসের একটা এক্সপেরিমেন্ট তোমরা বই থেকে পড়বে, সেখানে দেখবে যে ডায়ালিসিস করা হচ্ছে। ডায়ালিসিস করে মানে এরকম হয়তো একটা সলিউশন এখানে হয়তো নানানভাবে নানান বইয়ে থাকে। তো সাপোজ এখানে মনে করো পটাশিয়াম আয়োডাইড আছে, KI আছে, আর সাপোজ এই বাইরে হয়তো KI আছে, এখানে একটা কলয়েড নেওয়া আছে, হয়তো বাইরে হয়তো আমরা বললাম এরকম স্টার্চ নিয়েছি, কলয়েড স্টার্চ সলিউশন নিয়ে নিয়েছি আমরা ভেতরে, আর NaCl নিয়ে নিয়েছি, আর হচ্ছে কি বাইরে জল নিয়েছি। যে এরকম ভাবে দেখবে কলয়েড এরকম ভাবে পার্চমেন্ট পেপার দেওয়া হয়েছে, সেখান থেকে দেখা যাবে যে ওই এখান থেকে এখানে চলে আসছে ওই এগুলো স্টার্চ চলে আসছে, আর এখানে বাইরে আয়োডিন অ্যাড করে তখন ব্লু কালার হচ্ছে। তাহলে এইগুলো থেকে বোঝা যাবে যে আয়োডিন চলে আসবে। এখানে আয়োডিন যদি থাকে, আয়োডিন আর একটা স্টার্চ যদি থাকে, আয়োডাইডটা চলে আসবে এসে, তাহলে কি হচ্ছে এখানে ভায়োলেট কালার হয়ে যাবে। তাহলে আয়োডিন চলে আসছে, তাহলে এটা আয়োডিনটা যেহেতু আয়োডাইড হিসাবে আছে, তাহলে ট্রু সলিউশন সেগুলো পার্চমেন্ট পেপার দিয়ে চলে আসতে পারে, কিন্তু কোনো যদি কলয়েড দিয়ে মানে কলয়েড আসবে না। বিভিন্নভাবে এখানে এক্সপেরিমেন্ট আছে, যাক সেই এক্সপেরিমেন্টটা তোমরা পড়বে। তাহলে ডায়ালিসিসের এক্সপেরিমেন্টটা তোমরা পড়বে, বই থেকে একটু দেখে নেবে, এগুলো সোজা জিনিস, কিছু এমন কিছু ব্যাপার নেই এগুলো। নেক্সট হচ্ছে আমরা যে কলয়েডের আর কিছু প্রপার্টি বলতে গিয়ে আর একটা যেটা বলা দরকার আমাদের, সেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস কি? তড়িৎ চলন বলে এটাকে। ইলেকট্রোফোরেসিস বা তড়িৎ চলন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইলেকট্রোফোরেসিস বা তড়িৎ চলন। ইলেকট্রোফোরেসিস কি? এই যে আমরা বললাম কলয়েড পার্টিকেলগুলো আইদার পজিটিভলি চার্জ বা নেগেটিভলি চার্জ হয়, ফলে এখন যদি দুটো ইলেকট্রোড দিয়ে দিই আমরা তড়িৎদ্বার দিয়ে ইলেকট্রোলিসিস করি, তাহলে কি হয়? আমরা জানি ক্যাথোডের দিকে ক্যাটায়নগুলো যায়, অ্যানোডের দিকে অ্যানায়নগুলো যায়। তাহলে এখানে কলয়েড পার্টিকেলগুলো আইদার পজিটিভলি চার্জ অর নেগেটিভলি চার্জ। যদি পজিটিভলি চার্জ হয় তাহলে সেটা ক্যাথোডের দিকে যাবে, এই ক্যাথোডের দিকে যাওয়াটাকে বলা হচ্ছে ক্যাটাফোরেসিস। যদি অ্যানায়নিক হয় তাহলে তারা অ্যানোডের দিকে যাবে, তাকে বলা হবে অ্যানাফোরেসিস। আর ওভারঅল এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। তাহলে কি বললাম? কলয়েড পার্টিকেলগুলো চার্জড হয় আইদার পজিটিভলি অর নেগেটিভলি চার্জ। ফলে যদি ইলেকট্রোলিসিস করি, যদি দুটো ইলেকট্রোড বা তড়িৎদ্বার দিয়ে আমরা ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ করি, সেক্ষেত্রে যদি ক্যাটায়নিক হয় তাহলে ক্যাথোডের দিকে যাবে, যদি অ্যানায়নিক কলয়েড হয় তাহলে অ্যানোডের দিকে যাবে। এই ক্যাথোডের দিকে গেলে একে বলে ক্যাটাফোরেসিস, অ্যানোডের দিকে গেলে একে বলে অ্যানাফোরেসিস। আর এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। তাহলে এটা তোমরা পড়বে, বই থেকে একটু দেখে নেবে ইলেকট্রোফোরেসিস। তাহলে আমরা ফেরিক হাইড্রোক্সাইড সল যদি নিই তাহলে এটা ক্যাটাফোরেসিস হবে, আর্সেনাস সালফাইড যদি নিই তাহলে হবে অ্যানাফোরেসিস। তাহলে এই হচ্ছে ক্যাটাফোরেসিস, অ্যানাফোরেসিস। নেক্সট আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্ট। আইসোইলেকট্রিক পয়েন্ট বা সমতড়িৎ বিন্দু। সমতড়িৎ বিন্দু তোমরা এর আগে কোথায় পড়েছো? প্রোটিনে পড়বে, এই অ্যামিনো অ্যাসিডে পড়বে। এখানে একটু বলি শুনে নাও।
আইসোইলেকট্রিক পয়েন্ট বা সমতলিক বিন্দুতে এই যে ক্যাটাফোরেসিস হচ্ছে বা অ্যানাফোরেসিস হচ্ছে, এখন ওই সলিউশনে কলয়েড সলিউশনে যদি আমরা অ্যাসিড বা বেস যোগ করে করে ওর পিএইচটাকে এমন মেনটেন করতে পারি, তাহলে দেখা যাবে ওর ওই চার্জটা নিউট্রালাইজ হচ্ছে। অ্যাসিড অ্যাড করে হোক বা বেস অ্যাড করে হোক চার্জটাকে নিউট্রালাইজ করা যায়। নিউট্রালাইজ করে দিলে যখন নিউট্রাল হয়ে যাবে কলয়েড পার্টিকেলটা, তখন ও ক্যাথোড বা অ্যানোড কোনো দিকেই যাবে না। এই যে পিএইচ, যে পার্টিকুলার পিএইচে এই ক্যাটাফোরেসিস বা অ্যানাফোরেসিস, দ্যাট ইজ ইলেকট্রোফোরেসিস বা তড়িৎ চলন পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেই পিএইচটাকে বলা হয় আইসোইলেকট্রিক পয়েন্ট ওই কলয়েডে। আর একটা বলছি, কলয়েড পার্টিকেলগুলো চার্জ হয়, এখন ওর মধ্যে অ্যাসিড বা বেস অ্যাড করে নিলে কি হবে, ওই চার্জ পার্টিকেলগুলো নিউট্রালাইজড হবে, প্রশমিত হবে। এরকম করতে করতে এমন একটা পিএইচে দেখা যাবে যে ওটা পুরোপুরি তড়িৎ প্রশম হয়ে গেছে, ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে গেছে। তখন আমরা ইলেকট্রোলিসিস করলে, তড়িৎ বিশ্লেষণ করলেও ওটা ক্যাথোড বা অ্যানোড কোনো দিকে যাবে না। তাহলে যে পিএইচে এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ ইলেকট্রোফোরেসিস বন্ধ হয়ে যাবে যে পিএইচে, সেই পিএইচটাকে বলা হবে আইসোইলেকট্রিক পয়েন্ট বা সমতড়িৎ বিন্দু। এটা ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে আমরা যেটা বলবো যে কলয়েডের স্টেবিলিটি বা স্থায়িত্বের কারণ, স্টেবিলিটি অফ কলয়েডস, স্টেবিলিটি অফ কলয়েডস, কলয়েডের স্থায়িত্ব, কলয়েডের স্থায়িত্ব। কলয়েডের স্থায়িত্ব বলতে বোঝায় তারা স্টেবিলাইজ করে। দুটো বলবো, একটা হচ্ছে লায়োফিলিক, একটা হচ্ছে লায়োফিলিক, লায়োফিলিক, আর একটা হচ্ছে লায়োফোবিক। লায়োফিলিক আর লায়োফোবিকের স্টেবিলিটি কি করে হবে? লায়োফিলিক কলয়েড যারা, লায়োফিলিক মানে কি, এরা খুব সহজে সলিউশন হয়। তাহলে কলয়েড পার্টিকেলগুলোকে কি করে, সলভেন্ট বা ডিসপারশন মিডিয়াম যেটা আছে, সেই মিডিয়ামের মলিকুলগুলো মানে সলভেন্ট মলিকুলগুলো ওকে কি করে, ওকে আমরা জানি যে ওকে ওই হাইড্রেশন যেমন করেছে, মানে সলভেশন যেটা করেছে তোমরা, হাইড্রেশন বা সলভেশন মানে আয়নগুলোকে সলভেন্ট মলিকুলগুলো ঘিরে ধরে। এই হাইড্রেশন বা সলভেশনের ফলে লায়োফিলিক কলয়েডগুলো স্টেবল হয়। অর্থাৎ লায়োফিলিক কলয়েডটা স্টেবল হচ্ছে কি কারণে? ডিউ টু দ্য হাইড্রেশন অফ কলয়েড পার্টিকেল বাই দ্য সলভেন্ট মলিকুল। তাহলে সলভেন্ট মলিকুল দিয়ে ঘিরে ধরছে, ফলে ওইভাবে সবাই স্টেবল হয়ে যাচ্ছে। আর লায়োফোবিকের ক্ষেত্রে কি হয়, লায়োফোবিকে হতে চায় না সলিউশনটা, তারপরে লায়োফোবিক মানে কি, এদের তো সবাই তো একই ধরনের চার্জ, হয় পজিটিভ বা নেগেটিভ, পরস্পরকে কি করে, রিপেল করে, বিকর্ষণ করে। এই লায়োফোবিক কলয়েডগুলোর মধ্যে পরস্পরের সঙ্গে বিকর্ষণ বল বা তাদের মধ্যে যে রিপালশন, এই রিপালশনের জন্য তারা কাছে আসতে পারে না, ফলে তারা কোয়াগুলেট করতে পারে না, ফলে সেই কলয়েডগুলো স্টেবল হয়। তাহলে লায়োফিলিকের ক্ষেত্রে হাইড্রেশন আর লায়োফোবিকের ক্ষেত্রে রিপালশন অফ কলয়েড পার্টিকেলস, এটাই আমরা জানবো, এই কারণে তারা স্টেবল হয়। এবার আমরা আসবো যে প্রোটেক্টিভ কলয়েড, প্রোটেক্টিভ কলয়েড বা এটাকে আমরা প্রোটেক্টিভ কলয়েডকে আমরা একটা গোল্ড নাম্বার দিয়ে বলি, সেটা একটু শোনো। প্রোটেক্টিভ কলয়েড, প্রোটেক্টিভ কলয়েড বা সংরক্ষক, সংরক্ষক কলয়েড। সংরক্ষক কলয়েড কি? প্রোটেক্টিভ কলয়েড হচ্ছে এই যে কলয়েডের মধ্যে যদি কোনো ইলেকট্রোলাইট যোগ করে দেওয়া হয় তড়িৎ বিশ্লেষ্য, তাহলে কি হবে, ইলেকট্রোলাইটের অপোজিট চার্জ কি করবে, কলয়েড পার্টিকেলগুলোকে অ্যাট্রাক্ট করে সব জায়গায় এক জায়গায় জমি দিয়ে প্রেসিপিটেট করবে। এটাকে বলা হয় কোয়াগুলেশন বা তঞ্চন, কোয়াগুলেশন বা তঞ্চন। তাহলে কোয়াগুলেশন এটাও পড়তে হবে। সেটা কি হলো, যে কোনো কলয়েড সলিউশনের মধ্যে যদি কোনো ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য যোগ করি, তাহলে ওই ইলেকট্রোলাইটের অপোজিটলি চার্জ আয়ন, কলয়েডের যে চার্জ তার অপোজিট চার্জের আয়ন ওকে কলয়েড পার্টিকেলগুলোকে অ্যাট্রাক্ট করে, ফলে সেটা কি হবে, সেটা তখন বড় পার্টিকেল তৈরি হয়ে গিয়ে প্রেসিপিটেট করবে। এটাকে বলা হচ্ছে কোয়াগুলেশন অফ কলয়েডস। এই কোয়াগুলেশন যখন হয়, তাহলে কিছু কলয়েড আছে যেগুলোকে লায়োফিলিক কলয়েড অ্যাড করলে দেখা যাবে এই কোয়াগুলেশনটাকে বাধা দিচ্ছে, হতে দেয় না সহজে। তাহলে ওই যাকে অ্যাড করছি সেটাকে আমরা বলছি প্রোটেক্টিভ কলয়েড। এটা একটা গোল্ড নাম্বার বা স্বর্ণ সংখ্যা,
স্বর্ণ সংখ্যা এটা দিয়ে আমরা এই প্রোটেক্টিভ কলায়েডের কে কেমন সেটা আমরা বলি। গোল্ড নাম্বার বা স্বর্ণ সংখ্যা সেটা কি করা হয়, 10 ml গোল্ড সল নেওয়া হয়, 10 ml গোল্ড সল নেওয়া হয়। স্ট্যান্ডার্ড গোল্ড সল মানে 0.0053 থেকে 0.0058% এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গোল্ড সল, 10 ml নেওয়া হয়। আর এর মধ্যে 10% 1 ml 10% NaCl অ্যাড করা হবে। অ্যাড করলে কি হবে, এবার গোল্ড সলগুলো কোয়াগুলেশন হবে। এই অবস্থায় একটা কোন প্রোটেক্টিভ কলায়েডে যত মিলিগ্রাম সর্বনিম্ন যত মিলিগ্রাম কোন লায়োফিলিক কলায়েড অ্যাড করলে এই গোল্ড সলের তঞ্চন বা তার কোয়াগুলেশন বন্ধ হয়ে যাবে। গোল্ড সলটা দেখতে কি এটা রেড, এই রেড থেকে ব্লু হয়ে যাবে, লাল থেকে নীল হয়ে যাবে যদি কোয়াগুলেশন হয়। সেইটাকে বাধা দেয় কি, বাইরে থেকে একটা আমরা কোনো লায়োফিলিক কলায়েড অ্যাড করছি, মিনিমাম যত মিলিগ্রাম অ্যাড করলে এই রেড থেকে ব্লু হওয়া বন্ধ করে দেয়, সেটাকে বলা হচ্ছে তার গোল্ড নাম্বার। তাহলে আরেকবার বলছি গোল্ড নাম্বারের ডেফিনেশন, যে 10 ml স্ট্যান্ডার্ড গোল্ড সল নিলাম, নিয়ে তার মধ্যে 10% NaCl সলিউশনের 1 ml অ্যাড করলাম। তাহলে যে ইলেকট্রোলাইট অ্যাড করছি তড়িৎ বিশ্লেষণ, তাহলে কি হবে, কোয়াগুলেশন হবে, তঞ্চন হবে, ফলে গোল্ড সলের রেড কালারটা ব্লু হতে থাকবে। এখন বাইরে থেকে সর্বনিম্ন যত মিলিগ্রাম মানে মিনিমাম যত মিলিগ্রাম কোন লায়োফিলিক কলায়েড অ্যাড করলে এই কালার চেঞ্জটা বন্ধ হয়ে যায়, সেই মিনিমাম ওই অত মিলিগ্রাম পরিমাণটাকে বলা হচ্ছে সেই লায়োফিলিক কলায়েডের গোল্ড নাম্বার। তাহলে গোল্ড নাম্বার যত কম হবে, তার মানে তত কম অ্যাড করলে কোয়াগুলেশন বন্ধ হবে, তাহলে সেটার প্রোটেক্টিভ পাওয়ার তত বেশি। তাই বলা হয় যদি গোল্ড নম্বর দিয়ে দেয় যে ABCD করে এরকম ABCD এরকম লায়োফিলিক, এর হয়তো গোল্ড নাম্বার 2, এর 5, এর হয়তো 3, এটা হচ্ছে 10 এরকম বললো, তাহলে কোনটা ভালো, কার প্রোটেক্টিভ পাওয়ার সবথেকে ভালো, যার গোল্ড নাম্বার কম সেটা, তাহলে এর প্রোটেক্টিভ পাওয়ার সবচেয়ে বেশি। তাহলে গোল্ড নাম্বার যত কম হবে তার প্রোটেক্টিভ পাওয়ার তত বেশি হবে। নেক্সট হচ্ছে এবার আমরা কলয়েডের কোয়াগুলেশন করলাম। এই কোয়াগুলেশনের উপরে কলয়েডের কোয়াগুলেশন বা তঞ্চন, দেখো কোয়াগুলেশন বা তঞ্চন, এই কলয়েডের কোয়াগুলেশন বা তঞ্চন কেন হয় বললাম, যে অপোজিট চার্জ ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষণ যোগ করলে কলয়েড পার্টিকেলগুলোকে অ্যাট্রাক্ট করলে তখন কলয়েড পার্টিকেলগুলো সব জমে গিয়ে বড় হয়ে সাইডে প্রেসিপিটেট করে, এটাকে বলা হচ্ছে তঞ্চন বা কোয়াগুলেশন। এখন এইটা করতে গিয়ে সুলজে-হার্ডি রুল বলে আছে, সুলজে-হার্ডি রুল, সুলজে-হার্ডি সূত্র, সেটা কি, এই দুজন সায়েন্টিস্ট করেছে। একটা হচ্ছে যে কলয়েড পার্টিকেলগুলোর অপোজিটলি চার্জ আয়ন কলয়েডের তঞ্চনের জন্য কারণ বা তার কোয়াগুলেশনের কারণ, যেমন ফেরিক হাইড্রোক্সাইড FeOH, তাহলে এটা আমরা জানি কি এটা পজিটিভলি চার্জ, তাহলে একে কোয়াগুলেট করবে কি নেগেটিভলি চার্জ, যেমন ক্লোরাইড আয়ন কি সালফেট আয়ন কি ফসফেট আয়ন কি উপর থেকে, এরকম এই আয়নগুলো একে কোয়াগুলেট করবে অপোজিটলি চার্জ। নাম্বার 2 হচ্ছে যত চার্জের অ্যামাউন্টটা যত বাড়বে তত তার কোয়াগুলেটিং পাওয়ার তত বেশি। তাহলে এইটাই আমরা যদি বলি, তাহলে এখানে কোনটা বেশি, এইটা সবথেকে ভালো, মানে চার্জ বেশি, এর অনেক বেশি কলয়েড পার্টিকেলগুলোকে এক জায়গায় করতে পারবে, ফলে তার কোয়াগুলেটিং পাওয়ারটাও বেশি হবে। তাহলে সুলজে-হার্ডি নিয়মের দুটো, একটা হচ্ছে অপোজিটলি চার্জ আয়ন কোন কলয়েড পার্টিকেলের তঞ্চন ঘটায় বা কোয়াগুলেশন করে, আর কি আর হচ্ছে চার্জ অফ দা কোয়াগুলেটিং চার্জ অফ দা ইলেকট্রোলাইট, যে ইলেকট্রোলাইটে অ্যাড করেছি সেখানে যে অপোজিটলি চার্জ, তার চার্জের পরিমাণ যত বেশি হবে
ততই তার প্রোটেক্টিভ, ততই তার কন্ট্রোল ক্ষমতা বেশি বা কোঅপারেটিং পাওয়ার তো বেশি। তেমনি আর্সেন আর সালফাইড As2S3, এটা আমরা জানি কি H2 কে অ্যাবজর্ব করে, ফলে এটা নেগেটিভলি চার্জ। তাহলে একে কি করে Na+, Ca2+, Al3+, এই আয়নগুলোকে কোঅ্যাগুলেশন করবে, কন্ট্রোল করবে। কোনটা বেশি ভালো হবে? Al3+, মানে চার্জ যত বেশি হবে এটাকে বলা হচ্ছে সুলজে-হার্ডি নিয়ম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কলয়েডের মোটামুটি এই কতগুলো জিনিস। এটা তোমরা একটু বই থেকে এবার পড়ে নেবে, পড়ে নিলে দেখবে এগুলো খুব ইজি এবং এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এগুলো একটু দেখে নেবে, দেখে নিলে পুরো থিওরিটিক্যাল কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন, শর্ট কোশ্চেন আসে। আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের। ধন্যবাদ।